তিনটে নাম্বারের অ্যাভারেজ যেহেতু বার করতে হবে, তাহলে তিনটে নাম্বার বলা তিনটে ইন্টিজার বলা হয়েছে, সেজন্য আমরা আর্গুমেন্ট হিসেবে তিনটে ইন্টিজার নিচ্ছি, int x, int y, int z অ্যাভারেজ ফাংশনে। আর যেহেতু অ্যাভারেজটা ফ্লোটে আসে, তাই রিটার্ন টাইপটা ফ্লোট। লাইন নাম্বার 4টাকে কনসিডার করো, লাইন নাম্বার 4 এখানে, তাই জন্য আমরা ফার্স্ট লিখেছি রিটার্ন টাইপটা এখানে হবে ফ্লোট, দেন ফাংশন নেম দেওয়া হচ্ছে অ্যাভারেজ, এরপরে তিনটে নাম্বারের অ্যাভারেজ বার করতে বলা হয়েছে, তিনটে ইন্টিজার, তাই তিনটে ইন্টিজারকে আর্গুমেন্ট হিসেবে নেওয়া হয়েছে। নেক্সট এবারে তিনটে নাম্বারটা যোগ করে অ্যাভারেজ করা হয়েছে। একবারেও তোমরা লিখতে পারো ফ্লোট অফ x প্লাস ওয়াই প্লাস জেড করে বাই 3 করে দিতে পারো, নো প্রবলেম। যেহেতু এখানে এক্স ওয়াই জেড তিনটে ইন্টিজার ভ্যালু, সুতরাং সেই তিনটে ইন্টিজার ভ্যালুর সামেশন ও ইন্টিজার, তাকে 3 দিয়ে ভাগ করলে সেটাও ইন্টিজার, সেই জন্য এটাকে টাইপ কাস্ট করে নেওয়া হয়েছে ফ্লোট। এইভাবে টাইপ কাস্ট করতে পারো ফ্লোট, অথবা 3.0 লিখলে পারো, ওটা ফ্লোট ভ্যালু হয়ে যাবে, সেক্ষেত্রেও একই কাজ হবে। তো এইভাবে আমরা অ্যাভারেজ ফাংশনটা লিখেছি। নেক্সট, এরপরে তিনটে নাম্বার, মেন থেকে তিনটে নাম্বার ইনপুট নেওয়া হয়েছে, তিনটে নাম্বার ইনপুট নেওয়া হয়। নেক্সট এই যে লাইন নাম্বার 21, এখানে অ্যাভারেজ ফাংশনটা কল করা হয়েছে, আর্গুমেন্ট হিসেবে পাঠানো হয়েছে num1, num2, num3, এর রেজাল্টটা আলটিমেট এসে স্টোর হবে এবিজি ভেরিয়েবলের মধ্যে, তারপর আমরা সেটা প্রিন্ট করে দিয়েছি। একদম সিম্পল, ঠিক আগের দিন আমরা দুটো নাম্বার দিয়ে করেছিলাম কাজটা, সেটাই এখানে তিনটে নাম্বার দিয়ে করা আছে। এবার বলো এইটুকুনি বুঝতে কার কি অসুবিধা আছে, কোথায় কি অসুবিধা হচ্ছে বলো, তাহলে আমরা সেই জায়গাটা এক্সপ্লেন করতে পারি। কারোর কোনো বক্তব্য নেই? চুপচাপ বসে থাকবে না, একজনও বলবো না, সরি, 3-4 জনের বেশি কিন্তু এই প্রোগ্রাম আমাকে করে দেখাতে পারোনি, এত সিম্পল প্রোগ্রাম, তাও 4 জনের বেশি আমাকে করে দেখাতে পারোনি। সুতরাং সবাই বুঝে গেছো এটা বিশ্বাসযোগ্য নয়। কোথায় কি অসুবিধা হচ্ছে একটু বলো, একটু স্পিক আউট করো, না হলে পারে আমার পক্ষে বোঝা সম্ভব নয় যে তোমরা আদৌ কিছু বুঝতে পারছো কি পারছো না। স্যার আপনার ভয়েসটা বড্ড আস্তে আসছে। শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ স্যার, এইবার ঠিক আছে। ওকে, এতক্ষণ কি এই যে যেটা বোঝালাম, এটা কি বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? স্যার বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হয়। কি সমস্যা হচ্ছে বলো একটু, কি অসুবিধা হচ্ছে বুঝতে, মানে কোন জায়গাটায় গিয়ে মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না? স্যার ওই সাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে আর কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটা একটা করে বলি। লাইন নাম্বার 4টা কেন লিখেছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে লাইন নাম্বার 7 পর্যন্ত আমরা কি করেছি, এই x প্লাস ওয়াই প্লাস জেড করে সামটাকে তৈরি করেছি, ক্লিয়ার? সামের সাম ভেরিয়েবলের ডেটা টাইপ কি? সাম ভেরিয়েবলের ডেটা টাইপ কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ডেটা টাইপ কোনগুলো সি তে? ইন্ট, ফ্লোট, এইগুলো হচ্ছে ডেটা টাইপ। তাহলে সাম ভেরিয়েবলের ডেটা টাইপ কি? ফ্লোট। সাম ভেরিয়েবলের ডেটা টাইপ ফ্লোট। কি লেখা আছে? ইন্ট সাম লেখা আছে না? তাহলে ডেটা টাইপ কি সাম ভেরিয়েবলের? ইন্ট। ওকে, আচ্ছা, আমরা যদি avr equals to sum by 3 লিখি, তাহলে সাম হচ্ছে ইন্টিজার, 3টাও ইন্টিজার, তাহলে ইন্টিজার বাই ইন্টিজার কত হবে? রেজাল্টটা কি টাইপ হবে? ইন্টিজারই হবে। কিন্তু আমার অ্যাভারেজটা কি আসা উচিত? ফ্লোট। সেই জন্য এটাকে টাইপ কাস্ট করা হয়েছে উইদিন ব্র্যাকেট ফ্লোট লিখে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আর কোথায় বুঝতে অসুবিধা? এটা হলো তো আমাদের অ্যাভারেজ ফাংশনটা বোঝানো হয়ে গেল। আর কোথায় বুঝতে অসুবিধা আছে বলো? না স্যার বুঝতে পেরেছি এবার নিজের প্রোগ্রাম লিখে নিজে এটা লেখা যাবে? চেষ্টা করছি। চেষ্টা করো। ওকে, এনিওয়ান? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, ঠিক আছে, দেখবো, বুঝতেই পারবো বাকিগুলো দেখা হলে। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা কি ছিল দেখি, সেকেন্ড প্রবলেমটা কি ছিল? পাও, ঠিক আছে, তাহলে পাও ফাংশনটা দেখি করে ফেলো তো। পাওয়ার ফাংশনটা a টু দি পাওয়ার b ক্যালকুলেট করবে, এই ফাংশনটা ক্যালকুলেট করবে কি a টু দি পাওয়ার b। a টু দি পাওয়ার b মানে বেসিক্যালি কি, a মাল্টিপ্লাইড হবে b টাইমস 2 কিউব, মানে কি 2 ইনটু 2 ইনটু 2, তার মানে 2 কিউব গুণ হবে 3 বার। 4 স্কয়ার মানে 4 ইনটু 4, 4 গুণ হবে 2 বার, তার মানে a টু দি পাওয়ার b মানে a মাল্টিপ্লাইড হবে b টাইমস। তাহলে এই প্রোগ্রামটা সবাই করে ফেলো তো দেখি, ঝটপট করবে। 5 মিনিট টাইম দিলাম।
5 মিনিটের মধ্যে এটা করে ফেলবে। আমরা সেকেন্ড প্রবলেমটা একটু দেখছি। আমাদের পাওয়ার ক্যালকুলেট করতে বলা হয়েছে, a টু দি পাওয়ার b ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো a টু দি পাওয়ার b মানে আমরা জানি কি a টু দি পাওয়ার b মানে a মাল্টিপ্লাইড হবে b টাইম। তাহলে আমরা একটা ফাংশন লিখছি পাওয়ার, এটা ইন্টিজার ভ্যালু নেই, সবকটা ইন্টিজারই হবে, তাহলে ইন্ট পাওয়ার ইন্ট x, ইন্ট y। নেক্সট আমরা একটা লুপ চালাচ্ছি, হোয়াইল ফর, যা ইচ্ছা চালাতে পারো, নো প্রবলেম। লুপটা কতবার ঘুরবে, y সংখ্যক বার। তাহলে এখানে হোয়াইল দিয়ে করা হয়েছে বলে i ইকুয়ালস টু 1, i লেস দ্যান ইকুয়ালস টু y, এর ভেতরে i প্লাস প্লাস। যেহেতু প্রোডাক্ট বার করছি সেই জন্য সামের ক্ষেত্রে সাম ইকুয়ালস টু 0 নেওয়া হয়, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কি নিতে হয় 1, সেটা আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের সময় দেখেছি। p ইকুয়ালস টু 1 নেওয়া হলো, এই লুপের ভেতরে p ইকুয়ালস টু p ইনটু x। এই হোয়াইল লুপটা কতবার ঘুরবে, 1 থেকে y সংখ্যক, y মানে y সংখ্যক বার লুপটা ঘুরবে, প্রত্যেকবার p এর ভেতরে x মাল্টিপ্লাইড হবে। তাহলে আমরা যদি ধরো এরকম ভ্যালু ধরলাম x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 3, তাহলে লুপটা কতবার ঘুরবে, 3 বার ঘুরবে, 3 times the loop will be executed. And what value will be multiplied, x equals to 2. So at first time p equals to 1, so 1 into 2, 2 will be stored within the p. Next in second iteration 2 into 2, 4 will be stored within the p. Next in third iteration 4 into 2, that is 8 will be stored in the p. After getting the value of power of x to the power y, we are returning the value p. লুপ থেকে বেরিয়ে এসে আমরা p টাকে রিটার্ন করে দেব। এই হয়ে গেল আমাদের পাওয়ার ফাংশন। আর নেক্সট মেনের মধ্যে থেকে এসে নাম্বারটা আর তার পাওয়ারটা ইনপুট নেওয়া হলো, ফাংশনটা কল করা হচ্ছে, অ্যান্সার ইকুয়ালস টু পাওয়ার অফ নাম কমা পি, নাম আর পি আর্গুমেন্ট হিসেবে পাঠালাম, সেই অনুযায়ী ক্যালকুলেশন হলো, যে রিটার্ন পি করবো, পি এর ভ্যালুটা এসে কোথায় স্টোর হবে, এনস ভেরিয়েবল মানে মধ্যে স্টোর হবে। এবার আমরা প্রিন্ট করে দিলাম এন। বলো বোঝা গেল কিনা? সবাই একটু দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমরা সবাই বুঝতে পেরেছি, কি তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট প্রোগ্রামটা ছিল একটা নাম্বার প্রাইম কিনা। লজিক তো বোঝার ব্যাপার নেই, এগুলো সব আমরা অলরেডি কিন্তু করে এসেছি, প্রত্যেকটা প্রোগ্রামই আমাদের করা। হ্যাঁ, পাওয়ারের প্রোগ্রামটা হয়তো আমরা করেছিলাম না, বাকিগুলো আমাদের সবই নন প্রোগ্রাম। তো একইভাবে প্রাইম নাম্বারের প্রোগ্রামটা আমরা করবো, এখানে শুধু দেখবো কিভাবে আমাদের ফাংশনে এটা ইউজ করতে হয়। রোশন একটু চেঞ্জ করো, প্রাইম নাম্বারটা শো করো। ওকে, দেখো ফার্স্ট তাহলে আমরা একটা প্রাইম নাম্বারটা কি করবে, আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করবে, তাই 0 অথবা 1 রিটার্ন করবে। আমরা আচ্ছা রোশন, হ্যালো রোশন। ইয়েস স্যার। হ্যাঁ, আমি কি এটার মধ্যে কিছু চেঞ্জ করবো না এটাকে আরেকটা জায়গায় কপি করে নেবে? করে দাও, আমি করে নিই, এটাই চেঞ্জ করে দাও। ওকে ঠিক আছে, তাহলে সিটাকে তুলে দাও, সিটাকে রাখার দরকার নেই, আরো বেশি সিম্পল হবে। স্যার এইটা সি? হ্যাঁ, সি ইকুয়ালস টু 1 টাকে তুলে দাও। ওকে, আর লাইন নাম্বার 8 এ সি ইকুয়ালস টু 0 টাকে তুলে দাও, তার পরিবর্তে এখানে ডাইরেক্টলি লেখো রিটার্ন 0, এখানে লেখো রিটার্ন 0, ব্রেকটা উঠে যাবে, ভেতরে লেখো রিটার্ন 0। পরের লাইনে ব্রেকটা তুলে দাও। আচ্ছা, আর এখানে লেখো রিটার্ন 1। আচ্ছা ঠিক আছে, এটুকু থাকার পরে বলছি। তাহলে এই যে ফাংশনটা আমরা এখানে লিখলাম, একটা প্রাইম নাম্বারের ফাংশন লিখেছি, একটা নাম্বার প্রাইম কিনা চেক করছি। যদি এখানে কি করতে বলা হয়েছে, একটা নাম্বার প্রাইম কিনা চেক করতে বলা হয়েছে, সো অ্যান্সার ইজ আইদার ট্রু অর ফলস, ইয়েস অর নো। যেহেতু সেই জন্য আমরা এখানে, তাহলে আমাদের রিটার্ন ভ্যালুটা কি হবে, 0 অর 1। তাহলে এক্ষেত্রে আমরা জানি একটা প্রাইম নাম্বার করতে গেলে কি করতে হয়, নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করা শুরু হয়, কত পর্যন্ত যায়, n/2 পর্যন্ত। তাহলে আমরা একটা নাম্বার নিয়েছি x, while i less than equals to x/2, আমরা লুপ ঘোরাচ্ছি, if x% i equal to 0, যদি ডিভিজিবল হয়ে যায় 2, 3, 4, 5 এরকম প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা ভাগ করব, যদি ডিভিজিবল হয়ে যায় তার মানে এটা নট প্রাইম, তাহলে আমরা রিটার্ন করলাম কত, 0। আর আদারওয়াইজ যদি আর এই লুপটা ঘুরতেই থাকবে, যখন পুরো লুপটা ঘুরে যাবে মানে x/2 পর্যন্ত ঘুরে আসবে, i less than equals to করার দরকার নেই, less than x/2 করলেও যথেষ্ট। তো যদি এখন পুরোটা
x/2 পর্যন্ত লুপটা ঘুরে গেল, তখন আমরা কনফার্ম যে আর কোনো নাম্বার দিয়ে ডিভিসিবল হবে না। সেক্ষেত্রে ডিভিসিবল হবে না মিন্স নাম্বারটা প্রাইম, তাহলে রিটার্ন করে দিচ্ছি কি 1, ট্রু। রিটার্ন 1 মিন্স রিটার্ন ট্রু। এবার চলে এসো মেন প্রোগ্রামে। মেনের মধ্যে আমরা ইনপুট নিলাম, নিয়ে এবার c ইকুয়ালস টু প্রাইম নাম্বার ফাংশনটা কল করলাম, প্রাইম ব্র্যাকেটে নাম কল করলাম, নাম ভ্যালুটার জন্য যে ভ্যালুটা ইনপুট নেব সেটার জন্য প্রাইম ফাংশনটা কল করলাম। এই প্রাইম ফাংশনটা আইদার 0 অথবা 1 রিটার্ন করবে। ইফ c equal to 1 means true, that means it is a prime number, তাহলে এখানে প্রিন্ট করবে it is a prime number, else not a prime number। এইটাকে আরো একটু ভালো করে আমরা লিখতে পারি, এই c equals to prime number if c equals to 1 এটাও ঠিকই আছে। এর পরিবর্তে আমরা কি করতে পারি, এই ডাইরেক্টলি c ভেরিয়েবলটাও আমাদের লাগবে না, ডাইরেক্টলি এর ভেতরে আমরা লিখে দিতে পারি, এটাকে তুলে দিয়ে ওই প্রাইম নামটুকু কপি করে দাও, আচ্ছা লিখে দাও প্রাইম ব্র্যাকেটে নাও, লাইন নাম্বার 19টাকে অফ করে দাও। ইফ প্রাইম নাম জিনিসটা কি হলো, এখান থেকে ইফ এর ভেতরে আমি ফাংশনটা কল করছি, এখান থেকে প্রাইম নাম ফাংশনটা কল করলাম, এটাকে কল করলে এটা কন্ট্রোলটা ওপরে ফাংশনে চলে যাবে, করার পর আইদার 0 অথবা 1 রিটার্ন করবে। যদি 1 রিটার্ন করে তার মানে কি ইফ 1, তার মানে ইফ ট্রু, তার নাম্বারটা প্রাইম, তাহলে তখন প্রিন্ট হবে ইট ইজ এ প্রাইম নাম্বার। আর যদি 0 রিটার্ন হয়, এটা নন প্রাইম নাম্বার হয়, তাহলে 0 রিটার্ন করবে। সেক্ষেত্রে ইফ 0 মানে ফলস, সেক্ষেত্রে কোন পার্টটা এক্সিকিউট করবে, এলস পার্টটা এক্সিকিউট করবে, এবং এটা বলবে এটা নট এ প্রাইম নাম্বার। বলো বোঝা গেল কিনা? একটু এক্সিকিউট করে দেখিয়ে দাও। Okay. 13 it is a prime number. Okay, তুমি একইভাবে একটা 25 it's not a prime number. Good, আশা করি বোঝা গেল। এবার দেখো তোমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে আমরা এখানে রিটার্ন 0 রিটার্ন 1 এগুলো না করে আমরা কি করি, আমরা ওখানেই বলে দিই এটা প্রাইম নাম্বার অথবা প্রাইম নাম্বার নয়। তো আমরা একটা কাজ করতে পারি, ধরো এরকম আমরা এই যেটা বললাম, আমরা একটা প্রোগ্রাম লিখবো যেটা অল 2 ডিজিটের প্রাইম নাম্বারকে প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে এই যে মেনটা আছে এটাকে কমেন্ট করে দাও, টোটালটা কমেন্ট করে দিয়ে আরেকটা মেন লেখো। এখানে আরেকটা মেন লেখো। ধরো আমরা দেখো কিভাবে ফাংশন গুলোকে কাজে লাগানো যায়। সাপোজ আমরা 2 ডিজিটের নাম্বার গুলোকে প্রিন্ট করতে চাইছি, 2 ডিজিট হতে পারে, বা আমরা একটা ইনপুট নিয়েও করতে পারি যে একটা রেঞ্জের জন্য। তো আপাতত সিম্পলিসিটির জন্য আমরা 2 ডিজিটই করছি। তাহলে এখানে মেনের ভেতরে লেখো সে ইন্ট একটা ভেরিয়েবল ইন্ট আই। এবার এখানে লেখো ফর আই ইকুয়ালস টু 2 ডিজিট মানে কত, 10 to 99, ফর আই ইকুয়ালস টু 10, i less than equals to 99 বা less than 100, যা ইচ্ছা। less than equals to 99, i plus plus। এবার এর ভেতরে এন্টার। এখানে আমি শুধু 2 ডিজিট প্রাইম নাম্বার গুলো ডিসপ্লে করতে চাই, তার মানে এর মধ্যে যেগুলো প্রাইম নাম্বার সেগুলোই ডিসপ্লে হবে। তাহলে লেখো if within bracket prime I, প্রাইম ব্র্যাকেটে i, তাহলে যদি নাম্বারটা প্রাইম নাম্বার প্রত্যেকটার i মানে প্রতিটা 10 11 12 প্রত্যেকটা চেক করব, যদি এটা প্রাইম নাম্বার হয় তাহলে আমরা প্রিন্ট করব। তাহলে লেখো প্রিন্ট % স্পেস স্পেস, হ্যাঁ বাইরে গিয়ে কোনটা প্রিন্ট করব, আইটাকে প্রিন্ট করব, কমা আই। এবার এক্সিকিউট করো। দেখো সমস্ত 2 ডিজিটের নাম্বারগুলো ডিসপ্লে করে দিল। কিন্তু তোমরা যদি এটা ফাংশন দিয়ে না করতে তাহলে জিনিসটা কিন্তু এত সহজে করতে পারতে না, তোমাকে এর ভেতরে প্রাইম নাম্বারটা চেক করতে হতো, যেটা তোমাদের পক্ষে একটু কমপ্লিকেটেড লাগতো।
একইভাবে ধরো আমাদের পিটারসন নাম্বারটা প্রত্যেকটা ডিজিটের ফ্যাক্টোরিয়াল নিয়ে আমাকে কাজ করতে হয়, তাহলে এর ভেতরে ফ্যাক্টোরিয়াল করলে আমাদের 3টে নেস্টেড লুপ দিয়ে কাজ করতে হয়। সেটা আমরা এখানে একটা কাজ আমরা এখানে ফাংশন দিয়ে যদি করে নিই তখন সেই জিনিসগুলো আমরা করতে পারি। এইভাবে আমরা জিনিসগুলোকে ফাংশন গুলো আমাদের হেল্প করে। ওকে, বলো বোঝা গেল কিনা? বুঝতে পারছো যে সমস্ত আমাকে প্রিন্ট এই যে আগের আমরা একটু দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমি কতগুলো নাম্বারকে ডিসপ্লে করলাম, একবারের জন্য কোনটা এটা প্রাইম কি প্রাইম না এটা বলেনি। আমরা যদি ফাংশনের মধ্যে বলে দিই হ্যাঁ ইট ইজ এ প্রাইম নাম্বার বা ইট ইজ নট এ প্রাইম নাম্বার, সেটা কিন্তু আমার খুব একটা কাজের কাজ হবে না। আমরা একই ফাংশন এটা দিয়ে একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা বলার কাজেও যেমন ব্যবহার করতে পারছি, অথবা সেই ডিসিশনটার উপর বেস করে অন্য কাজ করব সেই কাজটাও করতে পারছি। ফাংশন লেখার অর্থই হচ্ছে একটা জেনারেলাইজেশন, সেই জিনিসটা আমাদের এটা আমাকে হেল্প করছে। ওকে, বোঝা গেল রোশন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা থার্ড প্রোগ্রামটা দেখলাম, কারোর কোনো বক্তব্য থাকলে বলো। তাহলে নেক্সট এবার যাওয়া যাক 4 নম্বর প্রোগ্রামটাতে কি বলা হচ্ছে, ফিবোনাকি নাম্বার। ফিবোনাকি নাম্বারে অবশ্য অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই বিশেষ কিছু। ফিবোনাকি নাম্বারে আমরা জানি এটা যেহেতু কোনো জাস্ট কিছু ভ্যালু প্রিন্ট করবে, সুতরাং রিটার্ন করার কিছু নেই, তাই রিটার্ন টাইপ ভয়েড। n সংখ্যক টার্মের জন্য হবে, সে n এর ভ্যালুটা এখানে x নেওয়া হয়েছে, এই লুপটা ঘুরছে, লুপটা i equals to 1 থেকে x সংখ্যক বার ঘুরলে x সংখ্যক বার লুপটা ভ্যালুটা প্রিন্ট করবে। প্রত্যেকবার আমরা a ইনিশিয়াল ভ্যালু 0, b equals to 1 করে নিয়েছি, পরে এটাকে প্রিন্ট করছি, থার্ড নাম্বারটা জেনারেট হচ্ছে c equals to a plus b, নেক্সট a equals to b, b equals to, সেটা তো এটা ফিবোনাকি নাম্বারের একদম বেসিক জিনিস, ঠিক সেইটাই করা হয়েছে। প্রোগ্রামটা এখানে থাকলো, সবাই একটু দেখে নাও, যদি কোনো বক্তব্য থাকে বলো। তাহলে আমরা মোটামুটি একটা ফাংশনে কিভাবে আমরা ভ্যালু আর্গুমেন্ট গুলো পাঠাতে হয় এবং সেগুলো নিয়ে কিভাবে ক্যালকুলেট করে ফাংশন করতে হয় সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। কি রঙ্গন, বোঝা গেছে? হ্যালো রঙ্গন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে, ইয়েস স্যার। নাহলে কিন্তু হবে না। সবাইকেই বলছি প্রোগ্রাম গুলো একটু ভালো করে করো, একটু নিজেরা না করলে কিন্তু কিছু বোঝা যাবে না। শুধু ক্লাস অ্যাটেন্ড করলে কিন্তু তাতে কিন্তু সি প্রোগ্রামিং শেখা যাবে না, হাতে কলমে নিজেকে করতে হবে, করতেই হবে। ওকে, আর প্রোগ্রামিং না জানলে কিন্তু আইটি ফিল্ডে কিছুই করতে পারবে না। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি কখন ভয়েড হবে আর কখন ইন্ট হবে এটা কি করে বুঝবো? এক্স্যাক্টলি, আমি যে কাজটা করছি সেই কাজটা করার পরে যদি কোনো ভ্যালু রিটার্ন করার থাকে, এটা হতে পারে একটা ক্যালকুলেটেড ভ্যালু হতে পারে, অথবা ট্রু ফলস বলতেও পারে। যেমন ধরো আমি আমি এরকম করছি, একটা রেক্টাঙ্গেলের এরিয়াটা ক্যালকুলেট করতে বলা হলো, ঠিক আছে? তাহলে এটা একটা রেজাল্ট, বুঝছো? হ্যাঁ। এই ভ্যালুটা আমরা রিটার্ন করব। তাহলে যেহেতু এই ভ্যালুটা রিটার্ন করব, সেই ভ্যালুটা ডেটা টাইপ কি সেটা হবে আমার রিটার্ন টাইপ। লেন্থ ইনটু ব্রেথ, এটা ইন্টিজার ইনটু ইন্টিজার যদি হয় তাহলে ইন্টিজারই হবে, আবার যদি দুটোই ফ্লোট ভ্যালু হয় তাহলে ফ্লোট ইনটু ফ্লোট ফ্লোট হবে। তাহলে সেক্ষেত্রে রিটার্ন টাইপটা কি হবে, ইন্টিজার বা ফ্লোট, তুমি যেটা নেবে। কিন্তু এবার তোমাকে একটা ফাংশন বলা হলো যে একটা ফাংশন লেখো যেটা শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তাহলে এইটা প্রিন্ট করার পর কি কোনো ভ্যালু রিটার্ন করার আছে? না। তাহলে সেক্ষেত্রে রিটার্ন টাইপ কি হবে, ভয়েড। ভয়েড। ওকে স্যার। যেমন দেখো এই যে ফিবোনাকি ফাংশনটা আমরা বলেছি, কি ফাংশনটা কি করতে বলা হয়েছে, এই ফাংশনটার মাধ্যমে সে n সংখ্যক ভ্যালু প্রিন্ট করতে হবে। ইনপুট যদি আমি 10 দিই 10টা ভ্যালু প্রিন্ট হবে, 0 1 1 2 3 5 8 এভাবে 10টা ভ্যালু প্রিন্ট হবে। এটা প্রিন্ট করার পর আর কি কোনো ভ্যালু রিটার্ন করার আছে? নেই। সেই জন্য এটা রিটার্ন টাইপটা কি হবে, ভয়েড। কিন্তু যখন আমরা পাও ফাংশনটা ইউজ করছি, পাওয়ার ফাংশনটা নিয়ে যখন কাজ করছি a টু দি পাওয়ার b, তাহলে আমার কাছে এই a টু দি পাওয়ার b করার পরে একটা ভ্যালু ক্যালকুলেটেড হচ্ছে, সেটা আমাকে রিটার্ন করতে হবে। তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনের যদি কোনো উত্তর থাকে তাহলে তুমি উত্তরটা দেবে, সেই উত্তরটা দেওয়া মানে রিটার্ন টাইপ, তখন রিটার্ন টাইপটা লিখতে হবে।
আর যদি তোমাকে আমি একটা কিছু কাজ করতে বললাম, তার এগেইনস্টে তুমি একটা কাজটা নিঃশব্দে করলে, কোনো উত্তর দিলে না, তাহলে হচ্ছে রিটার্ন টাইপ ভয়েড, সেখানে কোনো রিটার্ন নেই। হ্যাঁ ধরো স্যার। আমি বোর্ডে ক্লাস নিচ্ছি, আমি একজনকে বললাম যে যাও গিয়ে বোর্ডটা একটু ক্লিন করে দাও, তাহলে তুমি উঠে গিয়ে কি করলে, ডাস্টারটা দিয়ে বোর্ডটা মুছে দিলে। তুমি কি কিছু আমাকে আর বলবে? নিশ্চয়ই বলবে না। তাহলে না। তাহলে এক্ষেত্রে তোমার কোনো বক্তব্য নেই, মানে রিটার্ন টাইপও নেই। রিটার্ন টাইপটা এক্ষেত্রে কি হবে? ফাইভ। আর আমি যদি তোমাকে বলি যে আচ্ছা বলো তো 2+3 কত হয়, তখন তখন কি তুমি চুপচাপ থাকবে? নিশ্চয়ই না। কি বলবে তখন? যে স্যার অ্যান্সার হচ্ছে 5। তখন তুমি নিশ্চয়ই উঠে গিয়ে বোর্ডে 2+3 = 5 এটা লিখে আসবে না, কারণ আমি তোমাকে আস্ক করেছি, মুখেই বলতে বলেছি, তুমি মুখেই বলবে। কি তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এরকম। ওকে স্যার। ফাংশন নিয়ে আর কারোর কোনো বক্তব্য থাকলে বলো। যতক্ষণ না নিজে হাতে কাজ করবে ততক্ষণ কিন্তু কোশ্চেন তৈরি হবে না। একটু নিজে এটা প্রোগ্রামটা লেখো, প্রোগ্রামটা লিখলেই কিন্তু বুঝতে পারবে। ওকে, এগুলো আজকে রোশন এগুলো গ্রুপে পাঠিয়ে দেবে। গ্রুপে পাঠিয়ে দিই, কিন্তু তোমরা নিজেরা আগে ট্রাই করো। আমি এটা প্রোগ্রামটা কালকে অনেক রাতে দিয়েছি, তোমরা ট্রাই করার স্কোপ পাওনি, আমি বুঝতে পারছি। তোমরা আগে নিজেরা প্রোগ্রামটা নিজেদের মতো করে ট্রাই করো। যদি না পারো তখন একটা গ্রুপে থাকবে, তখন দেখবে, তার আগে দেখবে না। আগে নিজেরা ট্রাই করো, বা করলে কি হচ্ছে, কি রেফারেন্স, সেটাকে মনে রাখবে। এটা আমি এখানে ওকে বলে দিলাম, বা যা চেঞ্জ করার করে দিয়েছি ওকে বলে। সুতরাং এটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরে নেবে। আগে নিজে লেখো, লেখার পরে যদি কোথাও সমস্যা হয়, লিখতে অসুবিধা হয়, বা ঠিক হলো কিনা চেক করার দরকার থাকে, তখন এটাকে দেখবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা এবার যেটা দেখবো, এটা আমরা তাহলে সিঙ্গেল ভেরিয়েবল পাস করে আমরা কিছু প্রোগ্রাম লিখলাম, সেগুলো কাজগুলো দেখলাম। এবার আমরা দেখবো একটা অ্যারে নিয়ে কিভাবে কাজ করা যায়। আমরা অ্যারে অলরেডি শিখে গেছি, তাহলে ফাংশনে অ্যারে পাস করাতে পারলেও আমাদের সুবিধা। তাহলে আমরা একটা ফাংশন লিখি যেখানে অ্যারে পাস করানো যাবে। ওকে, আচ্ছা, তো অ্যারে নিয়ে কাজ করার জন্য একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন নাও রোশন। ধরো আমরা এরকম করছি, একটা অ্যারের মধ্যে থেকে লার্জেস্ট নাম্বারটা বার করব। ঠিক আছে, আমরা দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করেছি, বা আমরা অ্যারের মধ্যে থেকেও ম্যাক্সিমাম বার করেছি। তো আমরা ম্যাক্সিমাম বার করবো না মিনিমাম বার করবো? ম্যাক্স অনেকবার বার করা হয়ে গেছে, তাহলে মিন করি। তো সে একটা অ্যারে ডিক্লেয়ার করে নাও, সে অ্যারে 20। ওকে, ফাইন, বা অত দরকার নেই, ছোট করে নাও, 10 করে নাও, আর তাহলে ইনপুট নিতে হবে না। তোমরা অবশ্যই ইনপুট নিয়েও করতে পারো, নো প্রবলেম। তাহলে একটা অ্যারে ডিক্লেয়ার করো আমি, ইন্ট 10, আর সঙ্গে অ্যারে ইন্ডেক্স কমা i। ওকে, এবার মেনটা যখন লিখছোই, তাহলে লিখে ফেলো। এখানে এবার অ্যারেটাকে ইনপুট নিয়ে নাও। for I equals to 0, I less than 10, I plus plus, লিখে ফেলো একটু ইনপুটটা। printf enter any number। সেমিকোলন হবে। can a person be ampersand of arri। ওকে, তাহলে আমার ইনপুট নেওয়া হয়ে গেল। ধর এবার এর মধ্যে থেকে স্মলেস্টটা বার করতে চাইছি, তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, এটা স্মল। এর পর একটা ভেরিয়েবল নাও স্মল। এবারে এখানে চলে এসো, লাইন নাম্বার 8 এর পরে। তাহলে আমরা স্মল এর মধ্যে স্টোর করবো, তাহলে স্মল ইকুয়ালস টু। এবার আমরা একটা ফাংশন লিখছি, সে স্মলেস্ট লেখো।
ফাংশন নেম স্মলেস্ট। এখানে আর্গুমেন্ট হিসেবে কাকে পাঠাবো, এআরআর কে, তাহলে স্মলেস্ট ব্র্যাকেটে এআরআর। একটা ইন্টিজার আরে এনটা আমরা কটা এলিমেন্ট আছে সেটা আমরা বুঝতে পারি না, তাই জন্য এখানে সাইজটা আমাকে পাঠাতেই হবে মাস্ট। তাহলে লেখো এআরআর কমা 10। ওকে, তাহলে এইটা করলে পারে স্মলেস্ট ফাংশনটা আমরা এখানে লিখিনি, লিখবো স্মলেস্ট ফাংশনটা। তো সেই স্মলেস্ট ফাংশনটা যেই লিখলে তার সঙ্গে কল করবো, সেখান থেকে স্মলেস্ট ভ্যালুটা রিটার্ন করবে, সেটা এসে স্মল ভেরিয়েবলে স্টোর হবে। এবার সেটা আমাকে এবার আবার প্রিন্ট করে দিতে হবে। ওকে, তো আচ্ছা, এটাকে আগে লিখে নাও, তাহলে আমাদের নাহলে ভুলে যাবো। স্মলের পরে লাইন নাম্বার 9 এর পরে আগে এটাকে কমপ্লিট করে যাও, তারপরে ওটা বলছি। তাহলে এবার এখানে প্রিন্ট করে দাও, প্রিন্ট স্মলেস্ট নাম্বার ইকুয়ালস টু স্মল। ইকুয়ালস টু পার্সেন্ট ডি কমা স্মল, ওখানে না বাইরে। তাহলে আমাদের মেনটা কমপ্লিট হয়ে গেল। এবারে ফাংশনটা চলে যায়। এবারে এখানে এই যে ইন্ট 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 নিচ্ছি, ইন্ট এখানে কি নিতে হবে, একটা অ্যারে নিতে হবে। তাহলে লেখো ইন্ট স্পেস দিয়ে লেখো এ স্কোয়ার ব্র্যাকেট। যেহেতু আমরা এটা এখানে ওখান থেকে কপি হয়ে ভ্যালুটা আসবে, সেই জন্য এখানে কিন্তু আমাকে আর সাইজটা মেনশন করতে হচ্ছে না, সিম্পলি থার্ড ব্র্যাকেট দিলে পারেই যথেষ্ট, বা স্কোয়ার থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। আর এরপরে আর একটা কি আছে, সাইজ আছে। তাহলে কমা ইন্ট সাইজ। যখনই আমরা কোনো নিউমেরিক অ্যারে করবো, ইন্টিজার, ফ্লোট বা ডাবল অ্যারে হোক, যে কোনো নিউমেরিক অ্যারে হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কটা এলিমেন্ট আছে অ্যারেতে সেটা বোঝার কোনো রাস্তা নেই। সেই জন্য অ্যারের সাইজটা কিন্তু আমাকে ফাংশন আর্গুমেন্ট হিসেবে অবশ্যই পাঠাতে হবে। নেক্সট, এবারে হচ্ছে এখানে স্মলেস্টটা বার করব। তাহলে একটা লুপ ঘোরায়, তাহলে লেখো ইন্ট ইন্ট আই, আর ম্যাক্স ভেরিয়েবলটা আর মিন ভেরিয়েবল নিয়ে নাও একটা, ইন্ট যেহেতু স্মলেস্ট কমা মিন ইকুয়ালস টু কি হবে, a0। ওকে, তাহলে এবার লুপটা কোথা থেকে ঘুরবে, 1 থেকে লেস দেন সাইজ পর্যন্ত। তাহলে ফর i ইকুয়ালস টু 1, i less than equals to less than size i plus plus। এর ভেতরে আমরা কি চেক করব, if ai, আগে ম্যাক্স এর সময় কি চেক করতাম, if ai greater than max, এখন কি চেক করব, ai less than mean। if ai less than mean, ai টা যদি মিনের থেকে ছোট হয় তাহলে মিনের মধ্যে ai কে স্টোর করব, তাহলে mean equals to ai। তাহলে এবার আমার ক্যালকুলেশন হয়ে গেল, ফর লুপের বাইরে বেরিয়ে এসে মিনটাকে রিটার্ন করে দেবো। হ্যাঁ, লাইন নাম্বার 9 এর পরে, হ্যাঁ এখানে, হ্যাঁ রিটার্ন মিন। তাহলে এই যে মিন লিখলাম, তাহলে সঙ্গে সঙ্গে যে অ্যারেটাকে এই ফাংশন কলটা করলে পারে লাইন নাম্বার 19 এ স্মলেস্ট ফাংশনটা কল করলে এআরআর অ্যারেটা চলে গেল এআর এর মধ্যে, তার সাইজ 10, তার উপর বেস করে কাজ হলো, মিনটা বেরোলো, মিনটাকে রিটার্ন করবে, কোথায় আসবে, স্মল ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এবার আমরা প্রিন্ট করে দেবো। একটু এক্সিকিউট করে দেখাও। কতগুলো ভ্যালু দাও পরপর, ছোট বড় মিশিয়ে। কি হলো, বেরিয়ে গেল কেন দেখি, কোডটা দেখি একবার একটু। অ্যাম্পারসান্ড পড়েছে তো, স্ক্যানএফে অ্যাম্পারসান্ড পড়েনি। হ্যাঁ, স্ক্যানএফে একটা অ্যাম্পারসান্ড দাও এবার। তারপর একবার সেভ করে কম্পাইল করে নাও। হুম।
তাহলে দেখো স্মলেস্ট নাম্বারটা কত এসছে, -100। ওকে, বোঝা গেল। আরো একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কটা ভ্যালু ইনপুট নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা ভ্যালু। আমরা এই জিনিসটাকে আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি। একটু প্রোগ্রামে যাও। দেখো একটা আমরা, তোমরা অনেকে ইউজ করেছো, আমরা আমরা আমি বলিনি, তোমরা সবার জন্য একটু বলছি। দেখো এখানে লাইন নাম্বার 2 তে আমরা একটা সিম্বলিক কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। লাইন নাম্বার 2 তে লেখো হ্যাজ ডিফাইন, কি বললেন স্যার? হ্যাশ হ্যাশ ডিফাইন, ডিফাইন। DEFINE, হ্যাঁ, হ্যাজ ডিফাইন। হ্যাজ ডিফাইন এটা একটা প্রিপ্রসেসর, হ্যাশ ইনক্লুডটা যেমন একটা প্রিপ্রসেসর, সেরকম হ্যাজ ডিফাইন একটা প্রিপ্রসেসর। এটার মাধ্যমে আমরা সিম্বলিক কনস্ট্যান্ট তৈরি করতে পারি। অ্যাঙ্গুলার ব্র্যাকেট লাগবে না, হ্যাজ ডিফাইন স্পেস দাও, স্পেস দিয়ে ধর এখানে লেখো ক্যাপিটালে লেখো সাইজ। এটাও কনভেনশন, স্মলে লিখলেও কাজ করবে, কিন্তু কনভেনশন হচ্ছে ক্যাপিটাল, যাতে আমরা নর্মাল ভেরিয়েবলের থেকে আলাদা এটা বোঝানোর জন্য। স্যার কি লিখবো? সাইজ, সাইজ। হ্যাঁ, SIZ, যে কোনো কিছুই করতে পারো, সাইজ লিখতে পারো, ম্যাক্স লিখতে পারো, তোমার রিলেটেড যা কিছু লিখতে পারো। হ্যাঁ, ধরো আমি এখানে ভ্যালুটা করে দিলাম সাইজ স্পেস 5, হ্যাজ ডিফাইন সাইজ স্পেস দিয়ে লেখো 5, কারণ আমি সাইজটাকে 5 হিসেবে মেনশন করলাম। এবার তোমার মেনে চলে এসো, মেনের মধ্যে যেখানে যেখানে 10 আছে সেখানে সেখানে লিখে দাও সাইজ। আচ্ছা, ক্যাপিটালে ক্যাপিটালে। ও ক্যাপিটাল। এটাই তো ক্যাপিটাল। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা যেখানে যেখানে 10 ছিল সেখানে সেখানে সাইজ করে দিলাম। এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমরা আমরা মানে অ্যারেতে আমরা দেখেইছি যে অ্যারে সাইজটা যেরকম ডিক্লেয়ার করি, লুপটাও জেনারেলি ততবার ঘোরে বা কল হয়, সবকিছু ওই সাইজটার উপর ডিপেন্ডেন্ট থাকে। তো সেই জন্য আমরা কি করলাম, একটা হ্যাজ ডিফাইন ম্যাক্রো তৈরি করলাম, এর সাইজ 5। এখন আমার ভ্যালুটা কি হয়ে গেল, 5। এবার যদি তুমি প্রোগ্রামটা এক্সিকিউট করো, দেখো 10টার পরিবর্তে এটা কটা ভ্যালু নেবে, 5টা ভ্যালু নেবে। এক্সিকিউট করো। হ্যালো, প্রবলেম হচ্ছে? আচ্ছা, দেখো তাহলে এবার এক্ষেত্রে কটা, 5টা ভ্যালু ইনপুট হয়েছে। ঠিক আছে, এবং তুমি তুমি এবার জাস্ট কোথাও কিছু চেঞ্জ না করে শুধু এক জায়গায় সাইজে 5 এর ভ্যালু, 5 এর জায়গায় এবার আমরা যদি 7 করে দিই, তাহলে এই প্রোগ্রামটা 7টা নাম্বারের জন্য চলবে। জেনারেলি যেটা হয়, আমরা মানে যখন লার্জার ভ্যালু নিয়ে কাজ করতে হয়, তখন আমরা মানে টেস্টিংটা করার জন্য ছোট ভ্যালুর রেসপেক্টে এইভাবে কাজ করতে পারি, বা ভবিষ্যতে কখনো মডিফিকেশন করার সময় যদি আমার সাইজটা চেঞ্জ করার দরকার হয়, তখন আমরা কি করে একটা জায়গায় চেঞ্জ করলেই তার এফেক্টটা আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম সমস্ত জায়গায় পেয়ে যেতে পারি। ওকে, তো सर এটা थोड़ा, হচ্ছে হ্যাজ ডিফাইন্ড ইউটিলিটি। सर एक बार वापस बोलेगा, मैं थोड़ा नेटवर्क। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিছু একটা বলছিলে, বলো। हाँ वो बोल रहे थे सर, वापस बोलने के लिए थोड़ा ये नेटवर्क प्रॉब्लम कर रहा है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম হ্যাজ ডিফাইন এর ইউটিলিটিটা, দেখলাম যে হ্যাজ ডিফাইন দিয়ে আমরা যদি নট অনলি অ্যারে, যে কোনো জায়গাতে ইউজ করা যেতে পারে হ্যাজ ডিফাইন। তো অ্যারেতে একটা আমরা হ্যাজ ডিফাইনের গ্রেট ইউটিলিটি পাই। হ্যাজ ডিফাইন এটাকে বলা হয়, এটা একটা সিম্বলিক কনস্ট্যান্ট, বা এটাকে ম্যাক্রো বলা হয়। তো আমরা এগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। ওকে, বলো তাহলে। আমরা দুটো জিনিস আজকে দেখলাম, একটা হ্যাজ ডিফাইন দেখলাম, আর একটা হচ্ছে অ্যারের ফাংশনে কিভাবে অ্যারে পাস করাতে হয় সেটাও আমরা দেখলাম। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। কারোর কোনো বক্তব্য থাকলে বলো। আর বারবারই বলছি,
নিজে হাতে একটু প্রোগ্রাম লেখো, নিজে হাতে প্রোগ্রাম লেখো, কম্পিউটারে বসে প্রোগ্রাম লেখো। এগুলো না করলে কিন্তু শিখতে পারবে না। হ্যাঁ, হ্যালো। আর কারোর কোনো বক্তব্য থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সবাই একটু মিউট থাকো, আমরা একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। বাই এভরিবডি। বাই স্যার। উপব্রেশন, তুমি প্রোগ্রামগুলো একটু গ্রুপে দিয়ে দিও। ओके सर। ওকে স্যার। ওকে। আর আর আরেকটা কাজ করো, সিআর যারা আছে তাদেরকে বলছি যে যদি আমি আজকে বিকালের মধ্যে দেখো প্রোগ্রাম আমি কোনো হোমওয়ার্ক না দিই, যদি